গল্পের নাম রাগে অনুরাগে। লেখিকা সুহাসিনী ফাতেহা। পর্ব ৩। একি আপু, তোমাকে এত লম্বা চওড়া লাগছে কেন? তোমার মুখ এমন খোঁচা খোঁচা লাগছে কেন? তোমার দাড়ি গোফ গজাইছে? তিতলি তখনও যেন বুঝতে পারছে না। সপ্তাদশী ঝিলিক ভেবে আরও জোরে এক ঝাঁকি দিল। কিন্তু তাতে সামনে থাকা বলিষ্ঠবান দেহের যুবকের একটুখানি নড়বড় ও হল না, বরং যেন আরও পাথর হলেন। তিতলি অবুঝের মতো মুখ করে বলল, তুমি এত শক্ত কেন ঝিলিক আপু? বলতে বলতে চোখ বাঁধা অবস্থায় হাতের বিচারণ পুরুষালী জিন্স প্যান্ট আন্দাজ করতেই ভয়ে চেঁচিয়ে উঠল তিতলি। মুহূর্তে দূরে সরে নিজের চোখ থেকে কাপড় সরাল। সপ্তাদশী চমকালো, থমকালো, ভরকালো। অবাক, হতবিহ্বল, বাকরুদ্ধ, স্তব্ধ, সব যেন ওকে রীতিমতো গ্রাস করেছে। মুখায়বে অবিশ্বাস নিয়ে মেয়েটা হাঁ করে রইল। মাথাটা ঠান্ডা হতেই তিতলির মস্তিষ্ক জ্বলে উঠল। দুঃখে কষ্টে তিতলির রীতিমত হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। লজ্জায় যেন ছাদ ফাঁক হয়ে যায়। মস্তিষ্কের কানায় কানায় প্রশ্ন, ভাল্লুক ফারাজ খানকে সে এতক্ষণ ধরে রেখেছিল? চিক তিতলি চিক, একই করছিলি তুই? কেউ কি তার স্যারকে জড়িয়ে ধরে? ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরুগম্ভীর, বদমেজাজি আর নাকুচু লোককে কিনা তুই এতক্ষণ যাবৎ জড়িয়ে ধরেছিলি? তিতলি আর ভাবতে পারছে না। এখন যেন এখান থেকে পালাতে পারলেই বাঁচে। তার সাথে তো ঝিলিক আপু, রূপসা আপু ছিল। এখন কই? এই ভাল্লুক স্যার এখানে কেন? যতই সাহস নিয়ে হাঁটুক, বড় বড় কথা বলুক, সাহসী তিতলিকে এখন কে বাঁচাবে? ঝিলিক, রূপসা, মিলি, ওরা অসহায় চোখে তাকিয়ে আছে। তিতলির জন্য এই মুহূর্তে কিছুই করতে পারছে না। দুইটাটু শব্দ করতে গেলেই যেন ঘোর বিপদ। তিতলির সাথে যে তাদেরও ছাড়বে না সেটা বলা যায়। ঝিলিক ফিসফিস করে বলল, রূপ, আমাদের মনে হয় ফারাজ ভাইয়াকে থামানো উচিত। না হলে যদি তিতলিকে রাগের মাথায় থাপ্পড় দেয় তখন কি হবে? আমি যেতে পারব না। তোরা যা বোন। কি বলছিস ভাইয়া? কি রেগে গেছেন দেখতে পাচ্ছিস? যদি আমাদেরও শাস্তি দেই তখন কি করবি? ওরা আল্লাহ আল্লাহ করছে, তিতলিকে যেন ছেড়ে দেয়। ফারাজের রাগ তখন সীমা ছুঁয়ে গেছে। মেজাজ তার নিয়ন্ত্রণের বাইরে। শরীরের প্রত্যেকটি শিরা উপশিরা দপদপ করছে রীতিমত। পারছে না থাপড়ে বেয়াদব মেয়েটার সব দাঁত ফেলে দিতে। কান থেকে ফোন নামিয়ে নিলেন মুহূর্তেই। ১ মিনিটের জন্য দু চোখ বন্ধ করে ক্ষিপ্ত মেজাজ শান্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছেন। তিতলি ভয়ে ভয়ে ভীষণ সাহস জুগিয়ে একটানা বলল, শুনুন, আপনাকে আমি ইচ্ছে করে ধরিনি। আমরা কানামাছি খেলছিলাম। আপনি হঠাৎ কোথায় থেকে উড়ে এসেছেন? আমার কোনো দোষ নেই। যুবক দাঁতে দাঁত চাপল পরক্ষণে। এক আকাশম রাগ নিয়ে পরক্ষণেই শক্ত মেজাজে বললেন, একটা মেয়ে হয়ে পরপুরুষকে জড়িয়ে ধরে তার ইজ্জত নিয়ে কানামাছি খেলছেন, আবার বলছেন আপনার কোনো দোষ নেই। বারবার ছাড় দিয়েছি বলে আপনি উড়েছেন। এবার আপনি দেখবেন কিভাবে আপনার ডানা ভেঙে যায়। বলে এদিক ওদিক তাকালেন তিনি। তর্জনে গর্জনে সপ্তাদশীর কিচ্ছু যায় এলো না। বরং মেয়েটা তেরা কণ্ঠে বলল, আমি কি দেখেছি আপনি এসেছেন? আপনার ইজ্জতে কি আমি লঙ্কা মরিচ লাগিয়ে দিয়েছি? আমার বয়ে গেছে আপনার মতো ভাল্লুক স্যারকে জড়িয়ে ধরার। তিতলির কথায় ফারাজের বাড়ন্ত রাগে যেন ঘি পড়ল। মুহূর্তেই এদিক ওদিক তাকিয়ে ডাকল, ঝিলিক, এক্ষুনি এদিকে আয় তো। ঝিলিক তো ভয়ে শেষ। মনের ভেতরে কু ডাকছে এই ভেবে যে তাকেও কি তাহলে তিতলির সাথে কোনো শাস্তি দিবে। ঝিলিক ভয়ার্ত গলায় শুধাল, জিবি ভাভাইয়া। ফারাজ কিছুক্ষণ ভেবে চিনতে ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টানল, অতঃপর বললেন, নিচে গিয়ে বড় দেখে একটা কুমড়া নিয়ে আয় তো। ককেন ভাইয়া, কুমড়া দিয়ে কি করবেন? ফারাজ চোখ গরম করে ঝিলিকের দিকে তাকাতেই ঝিলিক ভয়ে ভয়ে বলল, ভাইয়া, তিতলির কোনো দোষ নেই। আমরাই ওকে কানামাছি খেলার কথা বলেছি। ওকে ছেড়ে দেন। তোকে আমি অন্য কারো গান গাইতে বলিনি। আর একটা কথা না বলে যেটা বলছি সেটা নিয়ে আয়। ঝিলিক অসহায় চোখে একবার তিতলির দিকে তাকাল। মেয়েটাকে তারা যুদ্ধের ময়দানে ফেলে দিয়েছে। বড্ড অপরাধবোধ কাজ করছে মেয়েটার মনে। ভালোই বুঝতে পেরেছে আজ রফাদফা কিছু হয়ে যাবে। ঝিলিকের সাথে সাথে রূপসা, মিলি, ওরাও নিচে চলে গেল। এর মাঝেই তিতলি ভেঙ্গিয়ে বলে উঠল, আপনি ঝিলিক আপুকে কুমড়া আনতে বলেছেন কেন? আপনি কি কুমড়া খেয়ে নিজের রাগ কমান? খেতেও খুব পছন্দ করেন বুঝি? ফারাজ বিরক্ত চোখে তাকালো বেয়াদব মেয়েটার মুখপানে।
কুমড়াটা আনুক শুধু, তারপর বুঝাবে পছন্দ করে কি না। তিতলি আবারও দুঃখ করতে করতে বলল, আমার হাত চুলকাচ্ছে, ঠিক আমি একাকে জড়িয়ে ধরেছিলাম। কলেজের সুন্দর সুন্দর সিনিয়র ভাইয়েরা হলেও নিজের মনকে বুঝাতে পারতাম। আমার হাত ধুতে হবে, আমি তাহলে যাই। হ্যাঁ, আপনি বরং কুমড়া খান, শরীরের জন্য পুষ্টিকর। বলেই যে তিতলি চলে যাওয়ার জন্য পা বাড়াবে, অমনি শক্তপোক্ত হাত সবেগে কুনুই চেপে ধরল ওর। যুবকটা রু গলায় বললেন, আর এক পা সামনে এগানোর চেষ্টা করবেন। আইসয়ার, আপনাকে ছাদ থেকে নিচে ফেলে দিব। তিতলি একবার নিজের হাতের দিকে তাকাল। অতঃপর স্রেফ বলল, আমাকে ফেলে দিলে তো আমার জামাই তার কিউট সুন্দরী বুটাকে বিয়ে করার আগেই বিধবা হয়ে যাবে। আমাদের এখনও সংসার করা বাকি, হানিমুনে যাওয়া বাকি। ফারাজ শীতল রাগ নিয়ে কিছুটা ঝুঁকে একদম তিতলির চোখে নজর রাখল। কণ্ঠে শীতল রাগ ঢেলে ভ্রু নাচিয়ে বলল, বয়স তো এখনও 18 হয়নি, সংসার হানিমুন করার কি বুঝেন? হ্যাঁ? তিতলির সহজ সরল স্বীকারোক্তি। হানিমুন মানে ঘুরে বেড়ানো আর ছবি তুলে আপলোড দেওয়া। আর সংসার করা মানে বাচ্চা কাচ্চা সামলানো। ফারাজ ভ্রু কুচকাল মুহূর্তেই। ধমকের সুরে চেঁচিয়ে বললেন, চুপ বেয়াদব মেয়ে! এক থাপ্পড় দিব না। 1 মাস কাউকে মুখ দেখাতে পারবেন না। দূরে সরুন। ভাল্লুক স্যার কোথাকার! আপনার মতো বেয়াদব মেয়ের উপর ফারাজ খানের কোনো ইন্টারেস্ট নেই মিস তিতলি। আই রিপিট, আপনাকে শাস্তি দিব। আই ডোন্ট নিড অল দিস। সহসা দরজার কাছ থেকে ভয়ার্ত গলায় ভেসে এল, ভাইয়া, কুমড়া নিয়ে এসেছি। নিয়ে আয়। কি শানিত কণ্ঠ! সপ্তাদশীর বুক ছ্যাঁত করে উঠল। আজ পেল মানুষটার ক্ষুব্ধ মেজাজের। কালো শার্ট প্যান্ট পরা যুবকটার দিকে হাঁ করে চেয়ে রইল। এতক্ষণ ভালো করে না তাকালেও তাকাতেই যেন এই লোকের উপর নতুন করে ক্রাশ নামক বাস খেল মেয়েটা। যখন ফারাজ খান কলেজে নতুন জয়েন হয়েছিল তখন তিতলি লোকটার দিকে তাকিয়ে থাকত, মনে হতো এভাবে যদি সারা জীবন তাকিয়ে থাকতে পারতাম। কিন্তু একদিন তিতলি ক্লাসে গালে হাত রেখে ফারাজের দিকে চেয়েছিল বলে অপমান করে ক্লাস থেকে বের করে দেয় তিতলিকে। তখন থেকেই সপ্তাদশী ভেবে নিল জীবনে আর কখনো এই নাকুচু লোকের দিকে ফিরেও চাইবে না। একদম চাইবে না। শুধু ঝগড়া করবে। সপ্তাদশীর অভিমানে সেদিন রাতটা একদম ভালো কাটেনি। কিন্তু অবাধ্য মন কি আর মানে? আড়ালে আবরালে মেসেজ দিয়ে বিরক্ত করা সব জেন আর বেড়েছিল। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হল না। তিতলির এই নিয়ে দুঃখে রীতিমতো মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে। নিজের প্রতি হতাশায় দ্বিখণ্ডিত বুক। কি পাষাণ লোক, একটু মায়াও নেই মনে। মাথায় কুমড়াটা তুলে দে। তিতলি যখন হাঁ করে ফারাজের দিকে তাকিয়ে ভাবনায় বিভোর ছিল, আদেশটা ধেয়ে এল তখনই। নড়েচড়ে তাকালো তিতলি। প্রশ্নটা কি তাকেই করেছে? সে বেশ দ্বিধাহীনতায় মিনমিন করে বলল, আমাকে বলছেন? আমি আপনার মাথায় তুলে দিব। ঝিলিক আপু, কুমড়াটা দাও তো, আমি তুলে দিচ্ছি। আপনাকে তুলে দিতে বলিনি, আপনার মাথায় তুলে দিতে বলেছি। ফারাজ ফের ঝিলিকের উদ্দেশ্য হুকুম ছাড়লেন। কি বলছি শুনতে পাসনি? কি বলছো ভাইয়া? এত বড় কুমড়া ওর মাথায় তুলে দিব? তোকে দিতে বলছি দে। ভাইয়া, দোষ তো আমাদেরও ছিল, তুমি কেন একা তিতলিকে শাস্তি দিচ্ছ? আমি কৈফিয়ত দিই না সেটা নিশ্চয় তোরা জানিস। ভাইয়ের সাথে এক কথায় উপর 2 কথা বলতে না পারা ঝিলিক আজ ভয় পেল না। সে কিছুতেই চায় না তিতলির মতো মিষ্টি মেয়েটার সাথে এমন কাজ করতে। নিজেকে শক্ত করে ফের উত্তর দিল, ভাইয়া, তুমি জানো না ও বাড়ির মেহমান। তুমি তো কখনো বাড়ির মেহমানদের সাথে এমন করো না। আচ্ছা তাহলে তোর সাথে করি। নে, কুমড়াটা মাথায় তুলে পুরো ছাদে হাঁটা শুরু কর। তোর যেহেতু এত দর্দ উপচে পড়ছে তাহলে শাস্তিটা তোরই দি। ভয়ে ঝিলিকের রুহাত্তা কেঁপে উঠল। 4-5 কেজির বড় একটা কুমড়া। এটা মাথায় নিয়ে হাঁটলে নিশ্চিত মাথা আর মাথার জায়গায় থাকবে না। ঝিলিক আপু, তুমি আমার মাথায় কুমড়াটা তুলে দিতে পারো। আমি কিন্তু মাইন্ড করব না। সুন্দর সাবলীল ভাষায় বলে আর চোখে ফারাজের মুখের দিক তাকাল মেয়েটা। ব্যাটার চোখমুখের কোনো পরিবর্তন নেই, আরে কানাটা কি দেখছে না তিতলির এই সুন্দর পরিবর্তন? সে নিজ থেকে বলছে এটা কম কিসের? আসলে লোকটা একটা কানা। ঝিলিক অসহায় চোখে কাপা কাপা হাতে তিতলির মাথায় কুমড়াটা তুলে দিল। তিতলির মাথায় কুমড়াটা তুলে দিতে দেরি, ওর হাঁটতে দেরি হয় নাই। বিধিবাম কয়েক পা এগোতেই আচমকা তাল হারিয়ে ফেল মেয়েটা। হোঁচট খেয়ে পড়ল কারো গায়ের উপর।
সে লোকটাও আকস্মিক তাল হারিয়ে নিচে পড়ে গেল তখনই। তবে নিজেকে যথেষ্ট সামলিয়ে তৎক্ষণাৎ ফারাজ তীক্ষ্ণ কণ্ঠে শুধাল, জানতাম আপনি এমন কিছু করবেন। বেয়াদব মেয়ে, ওঠো বলছি। তিতলি কিছু বলল না। সে হাঁ করে চেয়ে আছে। ফারাজের চড়া বুকে পড়ে আছে বুঝতেই জগৎ পাল্টে গেছে বিমোহে। শরীরে বিদ্যুৎ প্রবেশ করেছে যেন। থরথর করে কাঁপতে চাইছে শরীর। লোকটার শরীর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে। সে ঘ্রাণে তিতলি হারিয়ে গেছে যেমন। ফারাজ ভ্রু কুচকাল। খসখসে কণ্ঠে বলল, উঠবেন নাকি তুলে আছাড় দিব? সপ্তাদশী নিজের মধ্যে নেই। খেই হারিয়েছে অনুভূতিতে। তৎক্ষণাৎ জিভ ফসকে বেরিয়ে এল। না উঠলে হয় না। ঝিলিক গাছ থেকে একটা ঢাল ভেঙে আনত। ঝিলিক মুগ্ধ চোখে তাকিয়ে আছে ওদের দিকে। কি মানাচ্ছে দুজনকে। তার ভাই তো কখনো কোনো মেয়ের দিকে তাকায় না। ঝিলিকের ভাবনার মাঝেই তিতলি হুঁশ ফিরে এল। নিজের অবস্থান বুঝতে পেরে মেয়েটা তখনই উঠে দাঁড়াল। নিজের কাজে লজ্জায় মেয়েটা আর সেখানে দাঁড়াতে পারল না। দৌড়ে চলে গেল ছাদ থেকে। সেদিন রাতে একটু ঘুম চোখে ধরা দিল না সপ্তাদশীর। চোখ বন্ধ করলেই শুধু ভেসে উঠেছে ছাদের সেই দৃশ্যটা। সে ওই গম্ভীর লোকের উপর পড়েছিল ভাবতেই মেয়েটার মুখখানা লজ্জায় লাল নীল হয়ে যায়। সকাল 6:30 উঠে গেল তিতলি। চলে যাবে বাড়ি। এই বাড়ি আর এক মুহূর্তও না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতেই চোখ পড়ল তার পায়ে নুপুর একটা নেই। সপ্তাদশীর মুখটা অন্ধকারে ঢেকে গেল। তার পছন্দের নুপুর হঠাৎ পা থেকে উধাও হয়ে গেল। তিতলি ভাবল হয়তো ছাদে পড়ে গেছে। তাই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ছাদের উদ্দেশ্য। কিন্তু ছাদে গিয়ে দেখল দরজায় তালা দেওয়া। ভোরে ভোরে উঠে চুরি করে পালাতে চাচ্ছেন নাকি? সহসা পেছন থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরল তিতলি। দেখল স্বয়ং ফারাজ খান দাঁড়িয়ে আছেন। পরনে ছাই রঙা স্যান্ডো গেঞ্জির সাথে কালো ট্রাউজার। দেখতে মনে হবে এক্সারসাইজ করবেন। তিতলির লজ্জা এখন কই গেল। রাতে সে কি লজ্জা মেয়েটার ঘুমাতে পারছিল না। আর এখন কই এত লজ্জা? সেও পাল্টা জবাব দিতে শুরু করল। চুরি করতে আসিনি। আমার নুপুর চুরি হয়ে গেছে, কে জানি আমার শখের নুপুরগুলো চুরি করেছে। ও শব্দ কম, কণ্ঠ নিরেট। তিতলি থামল না। মুখখানায় দুষ্ট হাসি ফুটিয়ে ফের বলল, রাতে আমি সত্যি হোঁচ খাইনি। আমি ইচ্ছে করেই আপনাকে ফেলে দিয়েছি। কেমন লেগেছে? একদম ঠিক করেছি না? আপনি শাস্তি দিতে চেয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। আগে শাবানা ছিলাম, কিন্তু সঙ্গ দোষে লোহা ভাসে, তাই এখন আমি রিনা খান। আমি কি করব তো? তিতলি ভ্রু বাঁকাল। বিদ্রূপ করে হেসে সাথে সাথেই বলল, আপনি কি করবেন বলেই তো রাতে বুকে জড়িয়ে ধরেছিলেন। ধরবেন তো? আমি কত কিউট না? আপনি কখনো আমাকে শাস্তি দিতে পারবেন? উল্টো বলবেন, আসো তিতলি, আমার বুকে আসো। বলে সপ্তাদশী লাজুকভাবে তাকাল, অথচ ফারাজ মেয়েটাকে ভালোভাবে দেখছে না পর্যন্ত লোকটা কি কানে শুনে না? না হলে তার রোমান্টিক কথা শুনেও কিছু বলছে না কেন? ফারাজ ভ্রু কুঁচকে তাকায় মুহূর্তেই। তৎক্ষণাৎ লম্বা কদম ফেলে সিঁড়ি উপরে উঠে এল। ট্রাউজারের পকেটে দুহাত গুজে রেখেই মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে শক্ত মেজাজে বলল, টিচারদের সামনে এসব বাজে কথা বলতে লজ্জা করে না? আর যদি দেখি আমার আশেপাশে এসব বলছো, চড় দিয়ে দাঁত সব কয়টা ফেলে দিব। বেয়াদব মেয়ে। তর্জনগর্জনে সপ্তাদশীর কিচ্ছু যায় এলো না। বরং তুলতুলে ভালো লাগায় ভরে গেল বুকটা। তুমি বলে ডেকেছে। তিতলির কাছে যেন স্বপ্নের মতো লাগছে। এভাবে যদি সবসময় তুমি করে ডাকত। সবসময় বললে কি দাঁত ভেঙে যাবে? ভাল্লুক স্যার কোথাকার। নিজের অয়াচিত ভাবনা একপাশে রেখে তিতলি পাল্টা জবাব দিল, আমি জানতাম আপনি অস্বীকার করবেন। ভুল আমারই। কয়টা পিক তুলে রাখা উচিত ছিল। ফেসবুকে ও আপলোড দিতে পারতাম। বেয়াদব মেয়েটার কথা শুনে ফারাজ ফোঁস করে শ্বাস ছাড়ল। তিরতির মেজাজে তিতলির মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। আচমকা ফারাজ তিতলির দুহাত চেপে ধরল। ভীষণ শক্তভাবে ধরল। ব্যথায় তিতলি আর্তনাদ করে উঠল। ছাড়ুন ছাড়ুন, ব্যথা পাই। লাগছে তো? আর কখনো এসব বলবো না, ছাড়ুন। ফারাজ শুনল কিনা কে জানে। সে তৎক্ষণাৎ হাতের বাঁধন আরও করল।
কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল। আমাকে টেস্ট করতে এসেছিলেন? শাস্তি না নিয়েই যাবেন? জড়িয়ে ধরার অপবাদ যেহেতু দিয়েছেন, তাহলে প্রমাণ করে দেখাই। আপনি তো এটাই চান, তাই না? তিতলি আশ্চর্য বনে গেল যেন। মুখায়বে অবিশ্বাস নিয়ে মেয়েটা বলল। আপনি কি পাগল হয়ে গেলেন? লোকটা তিতলির কথা উপেক্ষা করেই ধীরে ধীরে তিতলির দিকে ঝুঁকে আসতেই তিতলি ভয়ে কেঁপে উঠল। সপ্তাদশীর হৃদয় কাঁপছে। কেমন যেন সবকিছু অস্থির লাগছে। ওদিকে নিজের হাত যেন ভেঙে যাচ্ছে এমন এক অবস্থা। এত শক্ত করে কেউ ধরে? উপায়ন্তর না পেয়ে তিতলি মাথা নিচু করে ফারাজের শক্তপোক্ত হাতে দাঁত বসিয়ে দেয়। তিতলি কতক্ষণ যে কামড়ে ধরে রাখল, অথচ ফারাজের কোনো হেলদোল নেই। এতে তিতলির রাগ হল। হাত ছেড়ে দিয়েই বিড়বিড় করে বলল, এই ব্যাটার কি গন্ডারের চামড়া! এত জোরে কামড় দিলাম তাও ছাড়ছে না। তিতলি এখন কি করবে? ভাল্লুকের থাবায় বন্দী সে, উপায় না পেয়ে হঠাৎ তিতলি বলে উঠল। ওটা কে আসছে দেখেন তো। কথাটা মনে হয় কাজে লাগল। ফারাজ তিতলিকে ছেড়ে দিল সাথে সাথেই। তিতলি সুযোগ বুঝে দৌড়ে সিঁড়ির নিচে নেমে গেল। নিজের শখের নুপুরের কথা ভুলেই গেল মেয়েটা। নেমে পেছন ফিরে ফারাজের দিকে চেয়ে মুখ ভেঙচি কাটল। ফারাজ সেটা দেখে বিড়বিড় করে বলল, ইডিয়েট! তিতলি নিচ থেকে বলল, কামড়টা কি বেশি জোরে দিয়েছি? মলম লাগিয়ে দিব। ফারাজ ফের তেরে আসতেই তৎক্ষণাৎ তিতলি দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর দেওয়ালে আড়াল হয়ে ফারাজকে উকিঝুঁকি দিয়ে দেখতে চাইল। অথচ উকি দিতেই দেখল ফারাজ এখনও সেখানে দাঁড়িয়ে আছে। তিতলি তাকাতেই দুজনের চোখাচোখি হল। তিতলি আবার সিঁড়ির নিচে এসে দাঁড়াল। একটা কথা তার খুব বলতে ইচ্ছে করছে। না বলতে পারলে মনে হয় মরে যাবে। বলেই মরুক। কোনোমতেই আটকাতে পারল না, হুট করে প্রশ্ন করে বসল। আপনি কি প্রেম করেন স্যার? আপনার ভাইকে ফোন করব? না না, এই তো চলে যাচ্ছি। ভাইয়াকে ফোন করবেন না প্লিজ, আর কখনো এমন কথা বলবো না। একদম বলবো না, এই যে কান ধরেছি। এগুলো যদি তার ভাইকে বলে তিতলি অনেক কষ্ট পাবে। ভাইয়া কি ভাববে তাকে? অভিমানে নাক ফুলিয়ে চলেছে, চোখের কোণ লাল হয়ে গেছে। তার কেঁদে দিবে দিবে ভাব নাক ফুলিয়ে বলল, আপনার কি আমার প্রতি একটুও মায়া নেই? আপনি আমাকে দেখতেই পারেন না, তাই না? নাথিং। সপ্তাদশীর হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। যদি সত্যি প্রেম করে তাহলে তার কি হবে? যার জন্য রিনা খান হলাম, সে যদি অন্য মেয়ের হয়ে যায়, তাহলে কি আবার শাবানা হয়ে যাব? সকালে নাস্তার করার পাট চুকিয়ে তড়িগড়ি করে যাওয়ার জন্য তাড়া করল তুষার। তিতলি ও ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। এরপর আর ফারাজের সামনে পড়েনি। মূলত সে দেখেইনি। রুমানা বেগম এসে তিতলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কখন যে আসবে? তুমি এসেছ দেখে আমি খুশি হয়েছিলাম তিতলি। আবার আসব আন্টি। অয়ন ভাইয়ার বিয়ে হলে তখন আসব। দূর পাগলি, অয়নের বিয়ে হতে এখনো অনেক দেরি। এখনো অয়নের চাচাতো ভাই ফারাজ আছে, ওর আগে অয়নকে কিভাবে বিয়ে দিব? ফারাজের বিয়ে হয়ে যাবে শুনে তিতলির মুখখানা অন্ধকার হয়ে গেল। সে আর কিছুই বলল না। ভাবছিল ঝিলিকের সাথে দুইটা কথা বলবে, তাও পারল না। মুখ খুললেই তার অভিমানে কান্না আসতে চাই। তিতলি এখন কাঁদবে না। তুষার সোফায় বসে থাকা ঝিলিকের দিকে চাইল। মেয়েটা বসে বসে মোবাইল স্ক্রোল করছে। তুষার বিরক্ত হলেন কেন যেন। এত কি দেখছে মোবাইলের মধ্যে? দৃষ্টি ফিরিয়ে রুমানা বেগমের উদ্দেশ্য বললেন, আন্টি তাহলে আসি। ভালো থাকবেন। ভদ্রমহিলা হেসে সম্মতি জানালেন। অয়ন ওদের পিছু পিছু আসল। তিতলিকে বলল, তোমার পড়াশোনা কেমন চলছে তিতলি? মনমেজাজ ভালো না হলে তিতলির কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। পরক্ষণেই দেখল ফারাজ বাড়ির গেট দিয়ে ঢুকছে। মুখখানা সে কি গম্ভীর তার! একটু হাসলে কি পাপ হয়ে যাবে? তিতলি অভিমানে মুখ ফুলিয়ে ফেল। তাকাবে না একদম, আর কখনো বিরক্ত করবে না। সে অয়নকে হেসে বলল, পড়াশোনা ভালো চলছে। তোমাকে অনেক মিস করব ভাইয়া। আমাদের বাড়ি আসবা কিন্তু। অয়ন তাকালো মেয়েটার মুখের দিকে। কলেজে পড়লেও মেয়েটা বাচ্চা স্বভাবের। তাতে কি? অয়নের খুব ভালো লাগে। ও হেসে বলল, অবশ্যই যাব। অয়নের কথার মাঝেই হঠাৎ গম্ভীর কণ্ঠে ভেসে এল, অয়ন এদিকে আয় তো।
ফারাজ ভাই যে? কই গিয়েছিলেন? আমার বাইকটা একটু সুন্দর করে মুছে দে। অয়েন ফারাজকে ভীষণ সম্মান করে। কখনো কোনো কথা ফেলতে পারে না। তাই বলল, জিবি ভাই। তিতলি মুখ বেঞ্চি কাটল। বিড়বিড় করে আওড়াল, নিজের হাত নেই মনে হয়। অন্যকে ফরমাইশ দিতে লজ্জা করে না এখন? ভাল্লুক স্যার কোথাকার। বিকেল ৩টা বাজে ১০ মিনিট। কয়দিন পর থেকে তিতলির কলেজের পরীক্ষা হবে। তিতলি কখনো পড়াশোনায় টালবাহানা করে না। যতই যা করুক পড়াশোনা সবার উপরে। তৌসিফ শেখ, তুষার কখনো তিতলিকে পড়াশোনার প্রতি ছাড় দেন না। এজন্য তিতলিও পড়াশোনায় ভীষণ মনোযোগী। এখনই টিউটর এসে পড়বেন। তাই তিতলি আগে থেকেই পড়ার টেবিলে বসে বসে পড়া বাদ দিয়ে নিজের ব্যক্তিগত ডায়েরিতে হাবিজিবি কি যেন আঁকছে, মানুষের মতো করে কিছু একটা আঁকল, সাথে লিখল, এটা হচ্ছে ভাল্লুক ফারাজ স্যার। মনে মনে ভেবেই নিল, কাল কলেজে সকাল সকাল গিয়ে এটা ক্লাসে টাঙিয়ে দিবে। তিতলিকে ধমক দেওয়া? সেও একদম ছাড়বে না। কি আঁকছ তিতলি? তিতলি যখন নিজের ডায়েরিতে অভিমানে নাক ফুলিয়ে ভাল্লুক ফারাজ খানকে আঁকছিল প্রশ্নটা ধেয়ে এল তখনই। মেয়েটা তটস্থ হয়ে দ্রুত ডায়েরিটা বন্ধ করে ব্যাগে ভরে ফেল। মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, কিছু না কিছু না। আমি তোমার আসার অপেক্ষা করছিলাম আপু। মেয়েটার নাম শামিয়া। তিতলিদের বাসার পাশের বিল্ডিংয়ের। পড়াশোনায় ও ভীষণ ভালো। ঢাকায় ইউনিভার্সিটির সায়েন্স বিভাগের স্টুডেন্ট। শামিয়া তৎক্ষণাৎ পাশের চেয়ারে বসতে বসতে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আপু? ভালো। টুকটাক কথা বলে পড়ায় মনোযোগ দিল। শামিয়ারও বেশ ভালোই লাগে তিতলিকে পড়াতে। এমন একটা মিষ্টি মেয়ে, তার উপর একবার কিছু বুঝিয়ে দিলে সেটা খুব সহজেই পেরে যায়। পড়ার ফাঁকে তিতলি হঠাৎ বলল, আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করব? এটা আবার জিজ্ঞেস করে বলা লাগে নাকি? বলো, কি বলতে চাও? তিতলি মুখমণ্ডল অন্ধকার করে রেখেছে। হাতের কলমটা আঙুল দিয়ে ঘুরাতে ঘুরাতে অবুঝ ভঙ্গিতে বলল, আপু, স্যারেরা কি স্টুডেন্টের উপর রাগ করে? মানে একদম দেখতেই পারে না টাইপ রাগ? শামিয়া খাতা দেখতে দেখতে বলল, কেন? কোনো স্যার কি বকা দিয়েছে? না মানে এমনি জিজ্ঞেস করলাম। শামিয়া এবার তিতলির মুখের দিকে তাকাল। মেয়েটার মুখটা কেমন অভিমানে ভরে আছে। চোখের কোণে কেঁদে দিবে এমন ভাব। শামিয়া ভীষণ বুঝদার মেয়ে। ও ভেবেই নিল তিতলি কলেজে স্যারদের সাথে ঝামেলা করেছে। তিতলিকে ও চিনে। পরক্ষণেই তিতলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝিয়ে বলল, স্যারেরা রাগ করে যদি স্টুডেন্ট বেয়াদবি করে কথা না শুনে। যেসব স্যার একদমই দেখতে পারে না বলে ওরাই সবচেয়ে বেশি খেয়াল রাখে। শামিয়ার কথাগুলো যেন মেয়েটার মাথার উপর দিয়ে গেল। অবাক মুখে বলল, মানে? মানে হলো যে স্যার বকা দেয়, ধমক দেয়, ওই স্যারই তোমাকে সবচেয়ে বেশি কেয়ার করে, তোমার ভুল ধরিয়ে দেয়, শাসন করে। এটা নিয়ে কি তুমি মন খারাপ করে আছো? তিতলি চুপ হয়ে গেল। ফারাজ তাকে ধমক দেয় বেয়াদব মেয়ে। দাঁত ফেলে দিব। মেয়েটার সব মনে পড়ল। ওসব কি তাহলে কেয়ার করে বলে? লোকটা কি তাহলে খেয়াল রাখে ওর? ভীষণ ভাবনায় পড়ে গেল মেয়েটা। ওদের কথার ভেতরে সেখানে তুষার এলো। মূলত তিতলির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বই এনেছে। স্টাডি টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, সব বই এনে দিয়েছি। এবার এটা বলবি না যে তোর এই বই নেই, ওটা নেই, সেটা নেই। ভাইয়ের কথা শুনে তিতলি ভয় পেয়ে গেল। তাদের কথা শুনতে পেল না তো? যদি জানতে পারে সে পড়াশোনা না করে এসব বলছে, তাহলে ভাই অনেক বকা দিবে। বলবে এই শিক্ষা দিয়েছি তোকে। তিতলি ভাইকে ভয় পায়, তাই শামিয়াকে বলল, আপু, আমি একটু ওয়াশরুমে যাব, খুব ইমার্জেন্সি। যাও। শামিয়ার বলতে দেরি, ওর যেতে দেরি হল না। তুষার দেখল সবটা। ফের শামিয়ার দিকে ফিরে গম্ভীর গলায়, দেখছ আমি এসেছি, আর কিভাবে বাহানা দিয়ে চলে গেল। শামিয়া মুচকি হেসে বলল, তিতলি খুব ভালো পড়ে, আমি তো একবার বুঝিয়ে দিলেই ও সব পেরে যায়, আপনি চিন্তা করবেন না ভাইয়া। হুম। বলে তুষার সেখান থেকে চলে গেল। রাতে ঘুমাতে এসে তিতলির শুধু ফারাজের বুকে পড়ে যাওয়ার কথা মনে পড়ছে। বালিশের এপাশ থেকে ওপাশ ফিরছে, শুধু ফিরছে। যদি একটু কথা বলতে পারত। যেই ভাবা সেই কাজ। পড়ার কথা বলে হলেও আজ তিতলি ফারাজকে রিয়েল আইডি থেকে মেসেজ দিবে।
তৎক্ষণাৎ ফেসবুকের মেসেঞ্জারে ফারাজের আইডি সার্চ করে। কি পড়া জিজ্ঞেস করবে কিছুই মনে পড়ছে না। শেষমেশ লিখল অন্য কিছু। আমাকে একটু পড়া বুঝিয়ে দিবেন, ডিলিট। আপনি কি সত্যি প্রেম করেন? ডিলিট। আপনি কি ঘুমাইতেছেন? ডিলিট। আইডিতে অ্যাক্টিভ অথচ সিন করছে না। তিতলির খুব রাগ হল। তার খুব কষ্ট হয় যদি কেউ অনলাইনে থেকে ও মেসেজ সিন না করে। শেষে রাগ করে টাইপ করল, আপনি আসলেই একটা ভাল্লুক। এটা আর ডিলিট করল না, সেন্ড করে দিয়ে মোবাইল রেখে দিল। ফারাজ সবে রাতের খাবার খেয়ে রুমে এসেছে। রাত অনেক হয়েছে, প্রায় 12টার কাছাকাছি। এত রাতে মেসেজ এসেছে দেখে ফোন হাতে নিতেই ফারাজ দাঁতে দাঁত চাপল। জানাতে চাই এসব কেমন বেয়াদবি। বিড়বিড় করে বলল, মন চাচ্ছে সব কয়টা দাঁত ফেলে দিতে। সামনে ফেলে তখন বুঝাবো আমি ভাল্লুক কিনা। বেয়াদব ছেলে মেয়ে। সকাল 8:30। তিতলি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে বাইরে বেরিয়ে আসল। খিদে পেয়েছে, তবে খেতে ইচ্ছে করছে না। এর থেকে বড় কোনো জ্বালা আছে বলে মনে হয় না। ড্রয়িং রুমে এসে তিতলি চেয়ার টেনে বসল। অজ্ঞতা তৌসিফ শেখ তৈরি হয়ে মেয়ের জন্য বসে। একসাথে ব্রেকফাস্ট করবেন, সাথে অফিসে যাওয়ার পথে কলেজের গেইটে নামিয়ে দিবেন। তিতলি এসে বসতেই বললেন, তুমি নাকি ঠিকমতো পড়াশোনা করছো না? ক্লাস ফাঁকি দিচ্ছ? তিতলি ভয় পেয়ে গেল। সে তো শুধুমাত্র 3 দিন ক্লাস ফাঁকি দিয়েছে। এটা তার বাবার কানে এলো কি করে? অথচ তাও বলল। এমন মিথ্যা কথা তোমাকে কে বলেছে আব্বু? আমি কি কখনো ক্লাস ফাঁকি দিই? আমি কত ভালো না। তৌসিফ শেখ হাসতে হাসতে বললেন, আচ্ছা আমার ভালো মেয়ে, এবার ঠিকমতো নাস্তাটা করে পেল? জি আব্বু। কিছু একটা মনে করে তিতলি হঠাৎ আবদার করল, আব্বু শুনো। বলো আম্মু। আমার নতুন জুতো লাগবে, কিছু ড্রেসও লাগবে। আচ্ছা নিয়ে আসব নে। পাশ থেকে আলেয়া শেখ রেগে বললেন, এত জুতো ড্রেস দিয়ে কি করিস? এসব হাই হিল কেউ পরে? কোনোদিন উষ্টা খেয়ে পা ভেঙে আনিস আল্লাহ জানে। আব্বু দেখছ, আম্মু এসব কি বলছে? আমার জুতো লাগবে দেখে হিংসা করছে। থাক আমার জুতো লাগবে না, বলে নাক ফুলিয়ে চলে গেল তিতলি। তৌসিফ শেখ ডাকলেও শুনে নাই। মেয়েটা বড্ড অভিমানী। তিতলি রুমে এসে মোবাইল হাতে নিয়ে নিধিকে কল করল। নিধি, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? তিতলি, ভালো নাই, তুই কেমন আছিস? নিধি, ভালো। কলেজে কখন বেরোবি? তিতলি, রেডি হচ্ছি। এত সকাল কেন? আমার কাজ আছে। তুই সকাল আয়, বলে তিতলি হঠাৎ লজ্জা পাওয়ার ভান করল। বলল, একটা কথা শুনবি নিধি? নিধি, কি এমন বিশেষ কথা বলে পেল? তিতলি যেন লজ্জায় বলতে পারছে না তেমন করে উত্তর করল, না থাক, কলেজে গিয়ে বলবো। আচ্ছা। ওরা কথা বলে ফোন কাটল। সকাল সকাল রেডি হয়ে কলেজে গেল তিতলি। উদ্দেশ্য ক্লাসে নিজের আঁকা ভাল্লুক ফারাজ স্যারকে টাঙানো। কিন্তু কলেজে যেতেই দেখল করিডোরের কর্নারে ফারাজের সাথে এক সুন্দরী রমণী দাঁড়ানো। রমণীটি কলেজের নতুন টিচার, ফারিন ম্যাডাম। প্রচণ্ড সুন্দরী, বয়স 23-24 হবে। হেসে হেসে ফারাজের সাথে কথা বলছে, উনিও তাল মিলাচ্ছেন। তিতলির রাগ হল, কই তার সাথে তো কখনো সুন্দরভাবে দুটো কথা বলে না। সবসময় ধমক দেয়, অথচ এখন কত ডং করে কথা বলছে। সপ্তাদশীর চোখের কোণে জল জমেছে, নাক ফুসছে, যেন কেঁদে উঠবে। একদম খুঁচিয়ে খুঁচিয়ে দুইজনকে পরখ করল। হেঁটে একবার তাদের সামনে গেল, আবার চলে আসলো, আবার গেল। লোকটা কি কানা, তাকে দেখছে না? তার দিকে তাকাচ্ছে না কেন? তিতলির খুব কান্না ফেল। সে ফোসফাস করতে করতে চলে আসবে, তখনই পুরুষালী গম্ভীর কণ্ঠে ভেসে এল, এই মেয়ে এদিকে আসো। তিতলি দাঁড়াবে না, একদম দাঁড়াবে না। যার সাথে ইচ্ছে কথা বলুক। তিতলির কি প্রেম ও করুক, ইট ডাজেন্ট ম্যাটার। তিতলির কিছুই আসবে যাবে না। তিতলি আর কখনো তাকাবেও না, তাই চলে আসবে এই ভেবে বলেই তিতলি পা বাড়ায় চলে যাবার জন্য, কিন্তু বিধাবাম দুপা এগোতেই ফারাজ লম্বা কদমে ছুটে এসে তিতলির হাত চেপে ধরল আচমকাই। খসকসে হাতের মুঠোয় তিতলির কোমল হাত চেপে ধরে বলল,
পিচ্চি মেয়ের এত রাগ কই থেকে আসে হ্যাঁ? গল্প কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।